এই মুহূর্তে বাংলাদেশের যে নামটি বেশি উচ্চারিত হচ্ছে তিনিই হলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশে গণ অভ্যুত্থানের পর, হাসিনা সরকার পালিয়ে যাওয়ার পর ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে ডক্টর ইউনূসকে আহ্বান জানানো হয় ছাত্রদের পক্ষ থেকে। উনি রাজি হওয়াতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা হিসাবে এই পদ অলংকৃত করার পর হতেই উনি একের পর এক চমক দেখিয়ে যাচ্ছে। ওনার ক্রেশমায় সারা পৃথিবী ওনার নাম স্বর্ণাক্ষরে খচিত পাথরে লেখা হয়ে যাচ্ছে। যেখানে যাচ্ছে সেখানে একের পর এক বয়ে আনতেছে বাংলাদেশের জন্য গৌরবময় একটি অধ্যায়। আমরা গর্বিত আমাদের দেশের প্রধান কর্ণধর ডক্টর মোহাম্মদ ইউনূস থাকাতে। সারা পৃথিবীতে বাংলাদেশের নাম এখন ধ্বনিত তপধ্বনিত হচ্ছে। দায়িত্ব গ্রহণের পর হতেই একের পর এক উনি বিজয় করে যাচ্ছে। বিশেষ করে জাতিসংঘের মহাসচিব স্বয়ং বাংলাদেশে এসে যে আশ্বাসগুলো দিয়ে গিয়েছে তাতে মোটামুটি রোহিঙ্গা সমস্যার সমাধানের পথে। চায়না ইস্যুতে চায়নায় গিয়ে দেশের প্রেসিডেন্টের সঙ্গে যে সমস্ত কার্যক্রমে চুক্তিবদ্ধ হয়েছে এগুলো প্রায় 100 ভাগই সার্থক। ভারত এখন থরকম্পিত ডক্টর মোহাম্মদ ইউনূসের নামে। শুরু হতেই 7 সিস্টারের যে কথাগুলো ওনার মুখ দিয়ে বের হয়ে আসছে, অতীতে আমরা কখনো এমন ভাবে শুনি নাই এবং এমন চিন্তাও করে দেখিনি। বৈদেশিক বাণিজ্যের ব্যাপারে অনেকটা অগ্রগতি। এবারে রমজানে উনি বুঝিয়ে দিলেন ভারত হতে পেঁয়াজ না আনলেও আমাদের দেশের পেঁয়াজের দাম অনেক অনেক কম থাকে। অতীতে আমরা দেখেছি রমজান মাসে পেঁয়াজ ভারত দিচ্ছে না এই কথা বলাতেই 50 টাকা 100 টাকা পার কেজিতে বৃদ্ধি পেয়েছে পেঁয়াজের দাম। এখন প্রমাণ হচ্ছে পেঁয়াজে, রসুনে এবং অনেক জাতীয় দ্রব্য যা ভারত থেকে আনা হতো এগুলোতে আমরাই স্বয়ংসম্পূর্ণ, কারোর কাছ থেকে আনতে হয় না। বিশেষ করে গরুর মাংস, গরু আসে না। আমাদের কি মাংসের অভাব পড়েছে? বিগত 7 মাস যাবৎ উনি ক্ষমতায় আসার পরে কি কি উল্লেখজনক বিজয় হয়েছে, কি কি কার্যক্রম করেছে তার সংক্ষিপ্তভাবে ডেস্ক রিপোর্টে তুলে ধরলাম। আপনারা সকলে দেখলে আপনারা অভিভূত হবেন। ডক্টর ইউনূসের ক্রেশমা আমাদের সারা পৃথিবী ছড়িয়ে যাচ্ছে। এখন আমরা উন্নয়নশীল জাতিতে পৌঁছাতে আর বেশি বেগ পেতে হবে না, তবে ওনাকে স্থিতিশীলভাবে শান্তভাবে কাজ করার সুযোগ দিতে হবে। বিভিন্ন রাজনৈতিক দলের সমস্ত নেতাকর্মীদের প্রতি অনুরোধ, ডক্টর ইউনূসকে তার ইচ্ছা মতো কাজ করার সুযোগ দিন। উনি কাজ করবে, ওনার দায়িত্বই সবকিছু, ওনার নিজ দায়িত্বে করে যাবেন নির্বিঘ্নে। ভারত ইস্যুতে আমাদের জয়ী হতেই হবে। ভারতকে কোনো প্রকার কোনো ছাড় দেওয়া যাবে না, কারণ ভারত আমাদেরকে এই 52 বছর 55 বছর যাবৎ শোষণ করে আসতেছে। মুক্তিযুদ্ধ চলাকালীনও শোষণ করেছে। মুক্তিযুদ্ধের অস্ত্র সরঞ্জামাদি যা দিয়েছে তার চতুর্গুণ দাম নিয়ে নিয়েছে। 25 বছরের চুক্তি ছিল শেখ মুজিবুর রহমানের সঙ্গে, সেই 25 বছর আমাদেরকে কিছুই করতে দেয়নি। বাংলাদেশে কোনো মিল ইন্ডাস্ট্রিতে উৎপাদন করতে দেয়নি। তাদের সমস্ত পণ্য আমাদের দেশে ঢুকিয়ে আমাদের দেশে তাদের অচল মালগুলো চালিয়েছে। এমন ভাবে আমাদের দেশকে নিঃস্ব করে দিয়েছে। অতএব তাদের প্রতি আর কোনো ছাড় দেওয়া নেই। আমরা আলাদা হয়ে গেছি ওদের সঙ্গে। কোনো বাণিজ্য চুক্তি যেটা স্বাভাবিক হওয়া উচিত সেটাই হবে। কোনো অতিরিক্ত প্রতিবেশী বন্ধু রাষ্ট্র মোটেই না, প্রশ্নই আসে না। কিসের বন্ধু ভারত? কোনো জুড়ে বন্ধু ছিল না। এর অনেক অনেক লক্ষ লক্ষ প্রমাণ রয়ে গেছে। তারা শোষণ করে গেছে আমাদের জাতিকে, আমাদের বাংলাদেশের মুসলমানদেরকে তারা শোষণ করছে। তারা আমাদেরকে বলে আমরা সংখ্যালঘুর উপর অত্যাচার করি, কিন্তু তারা কখনো ভেবে দেখে না ভারত মুসলমানদের উপর কিরূপ অত্যাচার করে। ডক্টর ইউনূস দিন দিন নিজেকে নিয়ে যাচ্ছেন বিশ্ব নেতাদের কাতারে। অল্প সময়ে তিনি বাংলাদেশকে অনেকটাই টেনে তুলেছেন। ডক্টর ইউনূসের বিদেশ সফর মানেই বড় বড় সব চমক। তিনি বিশ্বের খুব কম সংখ্যক মানুষদের একজন যিনি যেখানেই হাত দেন সেখানেই সফল হন।
প্রশ্ন হলো বাংলাদেশকে তিনি কতদূর নিয়ে যাবেন। অতীতে মালয়েশিয়া ও সিঙ্গাপুরের মতো দেশগুলোর চেহারা বদলে গেছে যোগ্য ও বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে। সিঙ্গাপুরের কথাই ধরুন, 1965 সালে সিঙ্গাপুর যখন স্বাধীন হয় চতুর্দিকে শুধু অভাব আর বেকারদের হাহাকার, আর এখন সিঙ্গাপুরের উন্নতি দেখে উন্নত দেশগুলো লজ্জা পায়। সিঙ্গাপুরকে এভাবে বদলে দেওয়ার নায়ক লি কুয়ান ইউ। সিঙ্গাপুরের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে তিনি সিঙ্গাপুর থেকে দুর্নীতির শেকড় উপড়ে ফেলেছিলেন। তিনি মেধাবী শিক্ষার্থীদের বিদেশে পড়তে পাঠান, পরে তাদেরকে দেশে এনে সরকারি চাকরি দেন। মেধাবীরা যেন শিক্ষক হওয়ার স্বপ্ন দেখে সেজন্য তিনি শিক্ষকদের আকাশ ছোঁয়া বেতন নির্ধারণ করেন। তিনি যোগ্য লোককে যোগ্য জায়গায় বসাতেন, তারাই বাকি কাজ করে দিত। তবে 1 বা 2 বছর নয়, লি কুয়ান ক্ষমতায় ছিলেন দীর্ঘ 31 বছর। তিনি স্বেচ্ছায় ক্ষমতা ছেড়েছিলেন। সিঙ্গাপুরের আয়তন বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার চেয়েও কম। ছোট্ট এই দেশে বর্তমানে গুগল, ফেসবুক, শেভরন, টয়োটার মতো প্রতিষ্ঠান সদর দফতর খুলেছে। পুরো সিঙ্গাপুরে আপনি দুর্নীতি তো দূরে থাক, সামান্য পরিমাণ ময়লাও খুঁজে পাবেন না। আধুনিক সিঙ্গাপুরের জনক লি কুয়ান 2015 সালে না ফেরার দেশে পাড়ি জমান। এবার আসা যাক মালয়েশিয়া প্রসঙ্গে। 1981 সালে মাহাথির মোহাম্মদ যখন মালয়েশিয়ার ক্ষমতায় আসেন তখন দেশটির রাজনৈতিক অবস্থা ছিল খুবই খারাপ। মালয়েশিয়ার মানুষ বিদ্বেষ আর দলাদলিতে ব্যস্ত ছিল। মাহাথির বিশ্বাস করতেন নানা ধর্মের, নানা মতের মালয়েশিয়াকে একটি জায়গায় আনতে হলে আগে দেশের আইন শৃঙ্খলা ঠিক করতে হবে। এরপর তিনি অর্থনৈতিক সংস্কার শুরু করেন। 22 বছর ক্ষমতায় থাকার পর 2003 সালে তিনি অবসরে গিয়েছিলেন। এর 15 বছর পর 2018 সালে আকস্মিকভাবে পুনরায় দেশের ক্ষমতা নেন মাহাথির এবং 2020 সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। 90 বছর পরও একটা দেশের হাল ধরে তিনি হইচই ফেলে দিয়েছিলেন। বর্তমানে মাহাথির মোহাম্মদের বয়স 99 বছর। প্রশ্ন হলো ডক্টর ইউনুস কি মাহাথির মোহাম্মদ বা লি কুয়ান হতে পারবেন? 84 বছর বয়সেও ডক্টর ইউনুস দারুণ কর্মচঞ্চল। 2015 সালে ওয়াশিংটন ডিসিতে এক কনফারেন্সে একজন সাংবাদিক ডক্টর ইউনুসকে বলেছিলেন, আপনি এমন এক বয়সে পৌঁছেছেন যখন অনেক মানুষ অবসর গ্রহণ করে, কিন্তু আপনি এখনো ব্যস্ত একজন মানুষ। জবাবে ডক্টর ইউনুস বলেছিলেন, অবসর শব্দটিকে অবসরে পাঠানো উচিত। ডক্টর ইউনুসের সবচেয়ে বড় শক্তি হলো তার বৈশ্বিক পরিচিতি। শুধুমাত্র চীন সফর থেকেই তিনি বাংলাদেশের জন্য যা যা এনেছেন তা অনেক নেতার কাছে স্বপ্নের মতো। চীন সরকার ও চীনা কোম্পানিগুলোর কাছ থেকে 210 কোটি মার্কিন ডলারের বিনিয়োগ, ঋণ ও অনুদানের প্রতিশ্রুতি পেয়েছে বাংলাদেশ। চীনের প্রায় 30টি কোম্পানি বাংলাদেশের বিশেষ চীনা শিল্প অর্থনৈতিক অঞ্চলে $1 বিলিয়ন বিনিয়োগের অঙ্গীকার করেছে। এছাড়া 2028 সাল পর্যন্ত চীনে কোটা ও শুল্ক সুবিধা পাবে বাংলাদেশ। এর আগে চীনা বাজারে 2026 সাল পর্যন্ত বাংলাদেশের জন্য এই সুবিধা ছিল। চীনে আম রফতানির জন্য 6 বছর আগে দেশটির কাছে আবেদন করেছিল বাংলাদেশ, তবে নানা জটিলতায় সেটা আর কার্যকর হয়নি। তবে এবার তারা বাংলাদেশ থেকে আম নিতে চায়। সবচেয়ে বড় সফলতা হলো তিস্তা প্রকল্প নিয়ে আলোচনা। তবে শুধু তিস্তা প্রকল্প নিয়েই সীমাবদ্ধ থাকেননি অধ্যাপক ইউনুস। তিনি নদী ও পানি ব্যবস্থাপনা পরিচালনার জন্য চীন থেকে 50 বছরের মাস্টার প্ল্যান চেয়েছেন। জাতীয় অর্জনের পাশাপাশি ডক্টর ইউনুসের ব্যক্তিগত অর্জনের পাল্লাও ভারী হয়েছে। পিকিং বিশ্ববিদ্যালয় তাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে। বিশ্বব্যাপী দারিদ্র্যের বিরুদ্ধে লড়াইয়ে অবদান রাখার কারণে তিনি প্রশংসিত হয়েছেন। এভাবেই নিজের পাশাপাশি দেশকেও বদলে দিচ্ছেন বর্ষিয়ান এই অর্থনীতিবিদ। তিনি মাহাথির মোহাম্মদ বা লি কুয়ান হতে পারবেন কিনা তা সময় বলে দেবে। রাজনৈতিক দলগুলোকে বেশ চাপে ফেললেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস। তিনি যে অনেকটাই কৌশলী এখন তা সহজেই আন্দাজ করা যায়। আগে ব্যাপারটা সেভাবে বোঝা না গেলেও এখন সবই চোখের সামনে পরিষ্কার। সব দলের কাছে সংস্কারের প্রস্তাব লিখিত আকারে পাঠানো হয়েছিল, কিন্তু সামান্য টিকচিহ্ন দিতে টালবাহানা করছে রাজনৈতিক দলগুলো। প্রধান উপদেষ্টা আগেই বলেছিলেন সংস্কারপত্র জনগণের সামনে প্রকাশ করে দেবেন, অর্থাৎ কোন রাজনৈতিক দলটার কারণে সংস্কার হচ্ছে না অথবা কার বাধায় সংস্কারে দেরি হচ্ছে সেটা জনসাধারণ সচক্ষে দেখতে পারবে। রাজনৈতিক দলগুলোর উপর চাপটা আসলে এখানেই। কেননা মত দিলে সংস্কার করতে হবে, দ্বিমত পোষণ করলে সবার সামনে সেই দলের মুখোশ খুলে যাবে এবং ব্যর্থতার দায় গিয়ে পড়বে তাদের উপর। এদিকে এক রাজনৈতিক দলের নেতারা ক্ষোভ প্রকাশ করেছেন এই বলে যে ইন্টারিম সরকার তাদের এমসিকিউ পরীক্ষা নিচ্ছে, কিন্তু রাজনৈতিক দলগুলোকে এত সহজে বিরক্ত হলে তো চলবে না, এত ধৈর্যহারা হলেও তো চলবে না। বর্তমান জেনারেশন নিজেই এমসিকিউ জেনারেশন। এই প্রজন্মের রাজনীতিও তাই এমসিকিউ এর রাজনীতি হবে। এই প্রজন্ম জটিলতা পছন্দ করে না, হ্যাঁ কিংবা না, এভাবে সরাসরি পরিষ্কার উত্তর চায় এরা। নতুন বাংলাদেশে রাজনীতি করতে হলে তাই এমসিকিউ পরীক্ষা দিয়ে রাজনীতি করতে হবে। কোনো দলকেই আর নিজেদের বিশ্বাস বিলিয়ে দেওয়ার সুযোগ নেই। 47, 71, 90 প্রতিবার দেশের মানুষ রাজনৈতিক দলগুলোর কাছে ঠকে গেছে। এবারও যদি প্রতারণা হয়, সংস্কার না হয়ে যদি সবই আগের মতো চলতে থাকে, তাহলে সেই প্রতারণা আর এই দেশ সয়ে নিতে পারবে না।
সংস্কার কমিশনের সুপারিশের উপর 37টি রাজনৈতিক দলের মধ্যে এখনও পর্যন্ত প্রায় 10টি দলের কাছ থেকে মতামত পেয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। তবে মতামত দেওয়ার সময় যে বেঁধে দেওয়া হয়েছিল সেই সময়ের মধ্যে মতামত দিয়েছে 7টি দল। জাতীয় ঐকমত্যের কমিশন বিজ্ঞপ্তিতে জানায়, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সভাপতিত্বে জাতীয় ঐকমত্য কমিশন গঠিত হয়েছে। গত 15 ফেব্রুয়ারি কমিশনের কার্যক্রম শুরু হয়েছে। ইতিমধ্যে প্রথম পর্যায়ে গঠিত সংস্কার কমিশনগুলোর মধ্যে সংবিধান সংস্কার কমিশন, জনপ্রশাসন সংস্কার কমিশন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, বিচার বিভাগ সংস্কার কমিশন এবং দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের প্রতিবেদনে গুরুত্বপূর্ণ সুপারিশগুলো উল্লেখ করা হয়েছে। সেগুলো ছক আকারে গত 6 মার্চ 37টি রাজনৈতিক দলের কাছে পাঠানো হয়। 13 মার্চের মধ্যে মতামত পাঠাতে তাদের কাছে অনুরোধ করা হয়েছিল। এরপর 13 মার্চ পর্যন্ত মতামত পাওয়া যায় মাত্র 7টি রাজনৈতিক দলের কাছ থেকে। ওদিকে 16টি রাজনৈতিক দল পূর্ণাঙ্গ মতামতের জন্য অতিরিক্ত কয়েকদিন সময় চেয়ে অনুরোধ করেছে, আর বাকি অন্যান্য দলগুলোর সঙ্গে কমিশন যোগাযোগ করছে আবারও। সংস্কার কমিশনের গুরুত্বপূর্ণ সুপারিশগুলোর সারসংক্ষেপ স্প্রেডশিটে ছক আকারে দেওয়া হয়েছে। প্রতিটি সুপারিশের ক্ষেত্রে 2টি বিষয়ে মতামত চাওয়া হয়েছে। প্রথমটি হলো সংশ্লিষ্ট সুপারিশের বিষয়ে একমত কিনা। এতে 3টি বিকল্প রাখা হয়েছে। সেগুলো হলো একমত, একমত নই এবং আংশিকভাবে একমত। এই 3টি বিকল্পের যে কোনো একটিতে টিকচিহ্ন দিয়ে মতামত জানাতে বলা হয়েছে। প্রতিটি সুপারিশের বিষয়ে সংস্কারের সময়কাল ও বাস্তবায়নের উপায় নিয়েও মতামত চাওয়া হয়েছে রাজনৈতিক দলগুলোর কাছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা দায়িত্ব নেওয়ার আগেই নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস আত্মবিশ্বাসের সাথে ভারতীয় গণমাধ্যম এনডিটিভিকে একটি বিশেষ সাক্ষাৎকার দিয়েছিলেন, যেখানে তার পুরো বক্তব্যের মাঝে সর্বাধিক আলোচিত ছিল 7 সিস্টার্স নিয়ে করা এক অবিশ্বাস্য ভবিষ্যদ্বাণী। তখন ডক্টর ইউনূসের কথা নিয়ে আলোচনা সমালোচনা দুটোই থাকলেও এবার সেই ভবিষ্যদ্বাণী সত্যি হতে চলেছে বলে জোর দাবি উঠেছে। কূটনীতিবিদদের মতে 7 সিস্টার্স এবং বাংলাদেশের এই অদ্ভুত মিলন যেন নতুন বাংলাদেশের আরেক গুরুত্বপূর্ণ সময় বহন করছে। সেবার বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করেন। বিশেষ করে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় 7 সিস্টার্স অঞ্চলের স্থিতিশীলতায় এর অবস্থান নিয়ে তার বক্তব্য ছিল স্পষ্ট। তিনি সতর্ক করেছিলেন যে বাংলাদেশে অস্থিতিশীলতার প্রভাব এই 7টি রাজ্যেও পড়তে পারে, যা ভারতের নিরাপত্তা ও উন্নতির জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। ভারতের 7 সিস্টার্স রাজ্যগুলোতে আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরা ও অরুণাচল প্রদেশ অন্তর্ভুক্ত। এই অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতা ভারত ও বাংলাদেশের জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ। তিনি বলেছিলেন, আপনি যদি বাংলাদেশকে অস্থিতিশীল করে তোলেন, তাহলে সেই অস্থিরতার আজ কিন্তু বাংলাদেশের বাইরেও মিয়ানমার, 7 সিস্টার্স, পশ্চিমবঙ্গ সর্বত্রই শিখাপাতের মতো ছড়িয়ে পড়বে। ডক্টর ইউনূস বলেছেন, বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক আসলে ভারতের জন্য অনেক লাভজনক এবং তিনি উল্লেখ করেছেন যে ভারতীয় পণ্য বাংলাদেশের বন্দরগুলো ব্যবহার করে উত্তর পূর্ব রাজ্যগুলোতে সরবরাহ করা হয়, তবে এর বিনিময়ে বাংলাদেশের কোনো বিশেষ লাভ ছিল না। এই একই বক্তব্য সম্প্রতি কক্সবাজারে আবার মনে করিয়ে দিয়েছেন প্রধান উপদেষ্টা, যেখানে তিনি জানান বাংলাদেশ এবং ভারতের সম্পর্কে ভারতের লাভের মাত্রা অনেক বেশি, আর তাই বাংলাদেশকে অস্থিতিশীল করা মানে 7 সিস্টার্স এবং নিজ দেশকেই বিপদে ফেলা, যার ফলাফল সাম্প্রতিক অনেক দাঙ্গাতেই দেখা যাচ্ছে। কেননা বাংলাদেশের ক্ষতি আশা করতে গিয়ে ভারত নিজ রাষ্ট্র এবং 7 সিস্টার্সে চলমান সমস্যাগুলোকে এড়িয়ে চলে নিজেরাই বিপদে পড়ছে বারবার। বিশেষজ্ঞদের মতে বাংলাদেশের অবদান ভারতীয় পণ্যের পরিবহনে অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও এর বিনিময়ে বাংলাদেশের কোনো লাভ হয়নি। ভারতের পণ্য চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহার করে 7 সিস্টার্স রাজ্যগুলোতে পৌঁছাত, তবে এতে বাংলাদেশ কোনো বড় সুবিধা পায়নি। কিন্তু এখন এটি পরিবর্তিত হতে যাচ্ছে। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বলেছেন, যদি বাংলাদেশ ব্যবসায় যুক্ত হয় তাহলে তা সবার জন্যই লাভজনক হবে। তিনি আরো বলেন, ভারত ও বাংলাদেশের সম্পর্ক এখন নতুন দৃষ্টিভঙ্গিতে তৈরি হচ্ছে, যেখানে ন্যায্যতা এবং সমতা নিশ্চিত করা হবে। ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলো ভূগোলগতভাবে বিচ্ছিন্ন এবং শিলিগুড়ি করিডর, যা চিকেন স্নেক নামে পরিচিত, এই অঞ্চলের সাথে ভারতের একমাত্র সংযোগ পথ। শিলিগুড়ি করিডরের গুরুত্ব ভারতের নিরাপত্তার জন্য অপরিসীম। বাংলাদেশ এই অঞ্চলের স্থিতিশীলতা বজায় রাখতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। চীনের উপস্থিতি, মিয়ানমারের যুদ্ধবিধ্বস্ত অবস্থা এবং শিলিগুড়ি করিডরের নিরাপত্তা ভারতের জন্য বড় একটি চ্যালেঞ্জ হতে পারে।
এটা নতুন করে বলার অপেক্ষা রাখে না যে বিশ্বে বাংলাদেশ ভারতের একমাত্র শান্তিপ্রিয় প্রতিবেশী দেশ, যা সেভেন সিস্টার্স অঞ্চলের নিরাপত্তা বজায় রাখতে সাহায্য করছে। এই অঞ্চলে বাংলাদেশের ভূগোলগত অবস্থান ভারতের জন্য অত্যন্ত সুবিধাজনক। ভারতের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন সেভেন সিস্টার্স রাজ্যগুলোর জন্য বাংলাদেশের সাথে সুসম্পর্ক থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শেষে ডক্টর ইউনুস বলেছেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে সহযোগিতা সব দিক থেকেই লাভজনক হতে পারে। সেভেন সিস্টার্স অঞ্চলের নিরাপত্তা এবং স্থিতিশীলতা নিশ্চিত করতে বাংলাদেশ ও ভারতের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করার প্রয়োজন রয়েছে। এই অঞ্চলে শান্তি বজায় রেখে দুই দেশের উন্নতি ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব। প্রসঙ্গত, সেভেন সিস্টার্স হল ভারতের উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্যের সমষ্টিগত নাম। উত্তর পূর্ব ভারতের অরুণাচল প্রদেশ, আসাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ও মেঘালয় এই 7 পার্শ্ববর্তী রাজ্য একত্রে সপ্তভগিনী রাজ্য, 7 বোন রাজ্য বা সেভেন সিস্টার্স নামেও পরিচিত।